হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা করছিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেমিস্টার 2 এর এক্সামিনেশনের জন্য 30 ডেজ র্যাপিড রিভিশন। আর আজকে 30 ডেজ র্যাপিড রিভিশনে আমরা অ্যাকাউন্টসের যে চ্যাপ্টার্সটি কভার করব সেটি হচ্ছে বিআরএস বা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। সবার আগে আমরা যে টপিকটি কভার করব আর সেটি হচ্ছে বিআরএস কি বা বিআরএস কথার ফুল ফর্ম কি বা বিআরএস কেন বানানো হয়। সবার আগে বলি, বিআরএস কথাটির ফুল ফর্ম হলো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তাহলে বিআরএস হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেখানে আমরা কি করব, ব্যাংকের ব্যালেন্সটাকে রিকনসাইল করব। তাহলে বিআরএস ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেখানে আমরা ব্যাংকের ব্যালেন্সটাকে রিকনসিলিয়েশন করব। তো প্রশ্ন হচ্ছে, ব্যাংকের ব্যালেন্সকে রিকনসিলিয়েশনের প্রয়োজন কেন পড়ছে? সবার আগে জানি যে ব্যাংকের যে ব্যালেন্স থাকে, অর্থাৎ ব্যাংকে আমার কত টাকা পড়ে আছে, এটা আমরা কোথা থেকে জানতে পারি? প্রথমত, আমাদের যে ব্যাংকের পাসবইটি থাকে, অর্থাৎ ব্যাংক আমাদের যে পাসবুকটি প্রোভাইড করে, সেই ব্যাংকের পাসবইতে প্রত্যেকটা ডেটের শেষে ট্রানজাকশনের পর কত টাকা ব্যালেন্স পড়ে আছে সেটা আমরা জানতে পারি। তাহলে ব্যাংক আমাদেরকে প্রোভাইড করে পাসবুক, এবং সেই পাসবুকের মধ্যে আমরা ব্যাংকের ব্যালেন্স জানতে পারবো। তাহলে ব্যাংকের যে পাসবুকটি থাকে সেখান থেকে আমরা ব্যাংকের ব্যালেন্স জানতে পারি। আর একটা কি হয়, যখন একজন অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টসের মধ্যে ক্যাশবুক মেনটেন করছে, আমরা আগের একটা চ্যাপ্টার্স করেছি যেটা ছিল ক্যাশবুক, এবং আমরা ক্যাশবুকের মধ্যে দেখেছি ডুয়েল কলাম ক্যাশবুকের মধ্যে একটা ক্যাশের ব্যালেন্স থাকে, একটা ব্যাংকের ব্যালেন্স থাকে, এবং সেই ব্যাংকের ব্যালেন্সের মধ্যে একজন অ্যাকাউন্টেন্ট ক্যাশবুকের মধ্যে ব্যাংকে কত টাকা আছে সেই হিসাবটা রাখে। তার মানে ক্যাশবুকের যদি আমরা ব্যাংক কলামটা দেখি তাহলে সেখান থেকেও ব্যাংকের ব্যালেন্সটি জানা যেতে পারে। তাহলে একজন ক্যাশিয়ার বা অ্যাকাউন্টেন্ট বা ক্যাশিয়ার কি মেনটেন করছে? ক্যাশ বুক। এবং সেই ক্যাশ বুক থেকেও আমরা ব্যাংকের ব্যালেন্স জানতে পারবো। তাহলে আমাদের কাছে দুটো বই এলো, এবং দুটো বইতেই আমাদের ব্যাংকের ব্যালেন্সটা লেখা হচ্ছে। একটা হচ্ছে ক্যাশ বুক, যেটা মেনটেন করছে অ্যাকাউন্টেন্ট বা ক্যাশিয়ার, আর একটা হচ্ছে ব্যাংকের বই বা পাসবুক, যেটা মেনটেন করছে ব্যাংক। তাহলে ক্যাশ বুকটা মেনটেন করে হচ্ছে ক্যাশিয়ার, ব্যাংকের বইটা মেনটেন করে হচ্ছে ব্যাংক। ক্যাশ বুকের নেচার হচ্ছে গিয়ে অ্যাসেট, আর পাসবুকের নেচার হচ্ছে লাইবিলিটি। কারণ আমরা যখন ব্যাংকে টাকা জমা দিই, আমরা যদি ব্যাংকের রেসপেক্টে ভাবি, তাহলে ব্যাংক কারোর টাকা পেলো এবং সেই টাকাটা অন্যের টাকা, ব্যাংকে পরবর্তীকালে ওই টাকাটা ফেরত দিতে হবে। তাই যদি আমরা ব্যাংকের রেসপেক্টে বলি, ওই টাকাটা ব্যাংকের জন্য একটা লাইবিলিটি, এবং সেই লাইবিলিটি কত টাকা জমা পড়ছে, কত টাকা তুলে নিচ্ছে, সেই পুরো হিসাবটা ব্যাংক হিসাব রাখে পাসবুকের মধ্যে। তাই ব্যাংক যেহেতু পাসবুকটাকে হিসাব রাখছে, অর্থাৎ পাসবুকটা হচ্ছে ব্যাংকের নিজের হিসাব, আর আমরা যে টাকাটা ব্যাংকে জমা দিচ্ছি ব্যাংকের জন্য সেটা একটা দায়, কারণ পরবর্তীকালে আমাকে সেই টাকাটা ফেরত দিতে হবে। তাই ব্যাংকের পাসবুকটা হচ্ছে একটা দায়ের হিসাবের বই বা লাইবিলিটি হিসাবের বই। আর উল্টো দিকে যখন একজন অ্যাকাউন্টেন্ট তার বিজনেসে কত টাকা রয়েছে ব্যাংকে সেটার হিসাব রাখছে, সেটা হলো তার রেসপেক্টের সম্পত্তি। অর্থাৎ আমি আমার টাকা আমার ব্যাংকে কত টাকা রেখেছি, আমার জন্য সেটা হচ্ছে সম্পত্তি। তাই আমার জন্য অ্যাকাউন্টেন্ট যে ক্যাশবুকটি মেনটেন করছে সেটা হচ্ছে একটা অ্যাসেট অ্যাকাউন্ট। আর যখন ব্যাংক সেই টাকাটাই ব্যাংকের রেসপেক্টে পাসবুকে হিসাব লিখছে, সেটি হচ্ছে একটা লাইবিলিটি অ্যাকাউন্ট। এবার সমস্যাটা কোথায়? দেখো, একটা জিনিসেরই দুটো বইতে আমার হিসাব রাখা হচ্ছে। তাহলে যদি আমার এখানে 50,000 টাকা ব্যালেন্স থাকে, তাহলে পাসবুকেও আবার 50,000 টাকা ব্যালেন্স থাকা উচিত। কিন্তু সমস্যা কি হয়, একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি। আমরা আজকে রামকে একটা চেক পেমেন্ট করলাম 10,000 টাকার।
আমরা রামকে 10,000 টাকা মূল্যের একটা চেক পেমেন্ট করলাম। কি হলো, রাম সেই চেকটা জমা দেওয়ার কথা 31 তারিখ। ধরো আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড হচ্ছে 31/12/2024। এই দিনে আমার হিসাবের বইটিকে ক্লোজ করতে হয়। এবার আমরা চেকটা দিয়েছি অ্যাজ অন 25/12/2024। এই দিনে যখনই অ্যাকাউন্টেন্ট চেকটাকে পেমেন্ট করলো, সে তার ক্যাশবুকে ব্যাংক থেকে টাকাটা কমিয়ে দেবে। অর্থাৎ অ্যাজ পার ক্যাশবুক, তাহলে অ্যাজ পার ক্যাশবুক ব্যাংকের ব্যালেন্স 10,000 টাকা কমে গেছে। অর্থাৎ আগে ছিল 50,000 টাকা, এখন 10,000 টাকা কমে গেল, এবং ক্যাশবুকে ব্যালেন্স শো করবে এখন 40,000 রুপিস, 40K, রাইট? আমার কাছে 50,000 টাকা ব্যালেন্স ছিল, সেখান থেকে অ্যাকাউন্টেন্ট 25 তারিখে 10,000 টাকার একটা চেক পেমেন্ট করেছে এবং ব্যাংকের ব্যালেন্সটাকে কমিয়ে দিয়েছে যেহেতু পেমেন্ট হয়েছে। এবং এখন বর্তমানে ক্যাশবুকে ব্যালেন্স দেখাচ্ছে 31 তারিখে 40,000 টাকা। এবার ওই চেকটা রাম ব্যাংকে 31 তারিখ অবধি জমাই দেয়নি, সে জমা দিয়েছে পরের বছর 5 তারিখে। তাহলে অ্যাকচুয়ালি রাম চেকটাকে জমা দিল ব্যাংকে পরের বছর 5 তারিখ। তাহলে ব্যাংক থেকে অ্যাকচুয়ালি টাকা কমেছে আমার 5 তারিখে। কিন্তু যখন আমি 31 তারিখে হিসাবটা দেখছি, তখন দেখতে পাচ্ছি ক্যাশবুকে ব্যালেন্স হয়েছে 24,000 টাকা। আর যদি আমি 31 তারিখে ব্যালেন্স চেক করি, ব্যাংকের ব্যালেন্স দেখাবে, ব্যাংকের পাসবুকের ব্যালেন্স দেখাবে 50,000 টাকা। কারণ ওই চেকটা তো 31 তারিখে জমাই পড়েনি, অর্থাৎ ব্যাংক অ্যাকচুয়ালি পেমেন্টই করেনি 31 তারিখ অবধি। কিন্তু যখন ক্যাশিয়ার পেমেন্ট করেছে, তখনই ক্যাশবুকে ব্যাংকের ব্যালেন্সটাকে কমিয়ে দিয়েছে। তাই ক্যাশবুকের ব্যালেন্স কমে গেছে, আর বাস্তবে ব্যাংকের ব্যালেন্স এখনো কমেনি। তাহলে আমরা দেখতে পাচ্ছি একই দিনে, অর্থাৎ 31 তারিখে দাঁড়িয়ে ক্যাশবুকের ব্যালেন্স এবং আমার পাসবুকের ব্যালেন্স দুটো ডিফারেন্ট হয়ে গেল, কিন্তু থাকা উচিত একই। কারণ একই জিনিসের হিসাব রাখা হচ্ছে দুটো বইতে। তাহলে আমরা যদি আমার একই জিনিসের দুটো বই হয়, তাহলে দুটো বইতেই ব্যালেন্স ম্যাচ করা উচিত। কিন্তু এই ধরনের কিছু ট্রানজাকশনসের জন্য ক্যাশবুক এবং পাসবুকের মধ্যে ব্যালেন্স ম্যাচ করে না। এবার পরবর্তীকালে যখন অডিটর চেক করতে আসে এবং ব্যাংকের ব্যালেন্স চেক করে, ক্যাশবুক এবং পাসবুকের মধ্যে ডিফারেন্স দেখা যায়, তখন অ্যাকাউন্টেন্ট কি করে, অ্যাকাউন্টেন্ট একটা স্টেটমেন্ট বানাবে। সেই স্টেটমেন্টটার নাম হচ্ছে গিয়ে বিআরএস, এবং সেই বিআরএস এর মধ্যে রিকনসিলেশন করবে যে কি কারণে ক্যাশবুক এবং ব্যাংকের ব্যালেন্সের মধ্যে পাসবুকের মধ্যে ডিফারেন্স এলো, এবং দুটোর মধ্যে ম্যাচ করে দেখাবে যে এই কারণের জন্য ক্যাশবুকের এত টাকা ব্যালেন্স এবং এই কারণের জন্য পাসবুকের এত টাকা ব্যালেন্স, এবং দুটো ব্যালেন্সের মধ্যে ম্যাচ করে দেখাবে, এবং অডিটর এই দুটোকে চেক করে বলবে একদম পারফেক্ট। তাহলে বিআরএস কেন বানানো হচ্ছে, ক্যাশবুক এবং পাসবুকের মধ্যে যে বিভিন্ন কারণের জন্য ব্যালেন্সের ডিফারেন্স আসে, সেগুলোকে রিকনসিলেশন করে দেখানোর জন্য। এবার আমাদের বিআরএস করার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে। আমি একটু আগে বললাম যে ক্যাশবুক হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট নেচারের। আর তাই ক্যাশবুকের ফেভারেবল ব্যালেন্স, অর্থাৎ ক্যাশবুকের নর্মাল ব্যালেন্স, আমরা জানি অ্যাসেট বাড়লে ডেবিট করি, অ্যাসেট কমলে ক্রেডিট করি, তাই অ্যাসেটের ফেভারেবল ব্যালেন্স অর্থাৎ নর্মাল ব্যালেন্স আমার সবসময় ডেবিট ব্যালেন্স হয়ে থাকে, রাইট? তাহলে ক্যাশবুকের ফেভারেবল ব্যালেন্স বা পজিটিভ ব্যালেন্স বা প্লাস ব্যালেন্স হচ্ছে ডেবিট ব্যালেন্স, আর ক্যাশবুকের আনফেভারেবল ব্যালেন্স অর্থাৎ নেগেটিভ ব্যালেন্স বা মাইনাস ব্যালেন্স হচ্ছে কি আমার ক্রেডিট ব্যালেন্স। আর ঠিক তার উল্টো, পাসবুক হচ্ছে কি আমার একটা লাইবিলিটি নেচারের, তাই লাইবিলিটির জন্য ফেভারেবল ব্যালেন্স হচ্ছে গিয়ে ক্রেডিট ব্যালেন্স, আর লাইবিলিটির জন্য আনফেভারেবল ব্যালেন্স বা নেগেটিভ ব্যালেন্স হচ্ছে ডেবিট ব্যালেন্স। অর্থাৎ কোনো অঙ্কে পাসবুকের পাশে যদি লেখা থাকে ক্রেডিট ব্যালেন্স, তাহলে আমরা সেটাকে বলবো, তাহলে সেটাকে আমরা মনে করব পাসবুকের ফেভারেবল ব্যালেন্স। আর যদি পাসবুকের পাশে ডেবিট কথাটি লেখা থাকে, তাহলে আমরা বুঝবো ওটা পাসবুকের নেগেটিভ ব্যালেন্স দেওয়া রয়েছে। ঠিক একইভাবে যদি আমার ক্যাশবুকের পাশে ডেবিট কথাটি লেখা থাকে, তাহলে বুঝবো ফেভারেবল ব্যালেন্স, আর যদি ক্রেডিট কথাটি লেখা থাকে, তাহলে বুঝবো ক্যাশবুকের নেগেটিভ ব্যালেন্স। এই ফেভারেবল ব্যালেন্স বা পজিটিভ ব্যালেন্স, নেগেটিভ ব্যালেন্স বা আনফেভারেবল ব্যালেন্স,
এই জিনিসটা মাথায় রাখতে হবে অঙ্ক শুরুর আগে। এবার আমাদের একটা রুলস মাথায় রাখতে হবে বিআরএসটা করার আগে। বিআরএসটা করার আগে আমরা মনে রাখবো যে বইয়ের ব্যালেন্স দিয়ে আমরা বিআরএসটা শুরু করব, অর্থাৎ যদি আমরা ক্যাশ বুকের ব্যালেন্স দিয়ে শুরু করি ক্যাশ বুক, যদি আমরা পাসবুকের ব্যালেন্স দিয়ে শুরু করি তাহলে পাসবুক, সেই বইয়ের ব্যালেন্সকে আমরা বাড়াবো অর্থাৎ প্লাস করব, অর্থাৎ কমাবো বা মাইনাস করব। অর্থাৎ যদি আমার ক্যাশ বুকে 10,000 টাকা ব্যালেন্স দিয়ে শুরু হয় তাহলে ক্যাশ বুকটাকে আমরা বিভিন্ন ট্রানজাকশনের জন্য বাড়াবো বা কমাবো, অ্যাডলেস করব। আর যদি পাসবুকের ব্যালেন্স দিয়ে শুরু হয় তাহলে পাসবইয়ের ব্যালেন্সটাকে আমরা অ্যাডলেস করব, রাইট? এবার আমরা আজকের প্রথম অঙ্কটা করব। সবার আগে অঙ্কটা একবার পড়ে দেখি। বলছে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন প্রিপেয়ার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বা বিআরএস অফ মেসার্স সরকার লিমিটেড। সরকার লিমিটেডের বিআরএসটা বানাতে হবে অ্যাজ অন 31 ডিসেম্বর 2024, অর্থাৎ বছরের শেষ দিন বিআরএসটাকে আমার বানিয়ে দেখাতে হবে। প্রথম ট্রানজাকশন কি বলছে? ব্যাংক ব্যালেন্স, অর্থাৎ ব্যাংকের ব্যালেন্স দেওয়া রয়েছে অ্যাজ পার ক্যাশ বুক। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কোন বইয়ের ব্যালেন্স দেওয়া? ক্যাশ বুকের ব্যালেন্স দেওয়া। এটা ফেভারেবল ব্যালেন্স দেওয়া না আনফেভারেবল ব্যালেন্স দেওয়া? না তো লেখা আছে ফেভারেবল আনফেভারেবল, না তো লেখা আছে ডেবিট বা ক্রেডিট। যখন কোনো অঙ্কে ডেবিট ক্রেডিট বা ফেভারেবল আনফেভারেবল কথাটা লেখা না থাকবে আমরা সেটাকে অ্যাজাম্পশন করব, সেটাকে আমরা ধরে নেব যেটা একটা ফেভারেবল ব্যালেন্স। অর্থাৎ এখানে ক্যাশবুকের যে 18,600 টাকা ব্যালেন্সটা দেওয়া রয়েছে এটা হচ্ছে আমার ক্যাশবুকের ডেবিট ব্যালেন্স অথবা ফেভারেবল ব্যালেন্স। আর ফেভারেবল ব্যালেন্স মানে হচ্ছে প্লাস ব্যালেন্স বা পজিটিভ ব্যালেন্স। অর্থাৎ অর্থাৎ এটা আমার প্লাস কলামে আসবে। দেখো এখানে আমার ছকটা পার্টিকুলার্স, প্লাস বা পজিটিভ কলাম, মাইনাস বা নেগেটিভ কলাম। তাহলে যখনই আমার ক্যাশবুকের ফেভারেবল ব্যালেন্স বা পজিটিভ ব্যালেন্স এলো এটাকে আমরা বসাবো প্লাস ঘরে। যদি এটা ক্রেডিট ব্যালেন্স থাকতো বা আনফেভারেবল ব্যালেন্স থাকতো বা নেগেটিভ ব্যালেন্স থাকতো সেটাকে আমরা মাইনাসের সাইডে বসাতাম। তাহলে আমার প্রথম যে গুরুত্বপূর্ণ কাজটা থাকছে অঙ্কটা পড়ে বোঝা যে কোন বইয়ের ব্যালেন্স দেওয়া রয়েছে এবং সেটা পজিটিভ ব্যালেন্স দেওয়া না নেগেটিভ ব্যালেন্স দেওয়া, ফেভারেবল ব্যালেন্স দেওয়া নাকি আনফেভারেবল ব্যালেন্স দেওয়া। তাহলে আমার এই অঙ্কের জন্য ক্যাশ বুকের ফেভারেবল ব্যালেন্স দেওয়া। তার সবার আগে এ ব্যাংক ব্যালেন্স, এটা আমার ফেভারেবল ব্যালেন্স বা ডেবিট ব্যালেন্স, তাই এটাকে আমরা পজিটিভ সাইডে দেখাবো। 18,600 টাকা বললাম, এটা ছিল আমার ক্যাশ বুক। তাহলে ক্যাশ বুক অনুযায়ী ব্যাংকের ফেভারেবল ব্যালেন্স বলে দিয়েছে 18,600 টাকা। এবার যত ট্রানজাকশন ঘটবে আমরা ক্যাশ বুকটাকে বাড়াবো বা কমাবো। প্রথম যে ঘটনাটা ঘটেছে সেটা বলছে টোটাল অফ ক্রেডিট সাইড অফ ক্যাশ বুক। অর্থাৎ যদি আমরা একটা ক্যাশ বুক দেখি এটা ক্রেডিট সাইড, এটা ডেবিট সাইড। ক্রেডিট সাইড মানে হচ্ছে খরচার দিক বা এক্সপেন্সেস, আর ডেবিট সাইড মানে হচ্ছে ইনকামের দিক। অর্থাৎ যখন আমার ব্যাংকের ব্যালেন্স বেড়ে যায়, টাকা বেড়ে যায়, তখন আমরা ক্যাশ বুকে ডেবিট করে থাকি, আর যখন টাকা কমে যায় বা ব্যাংকের ব্যালেন্স কমে যায় আমরা ক্যাশ বুকে ক্রেডিট করে থাকি। বলছে ক্রেডিট সাইডের টোটাল ওয়াজ ওভারকাস্ট। ওভারকাস্ট মানে আমরা বেশি যোগ করেছি, অর্থাৎ যোগ হয়তো 10 টাকা করার কথা ছিল আমরা 20 টাকা করে দিয়েছি, অর্থাৎ এক্সট্রা আমরা খরচা দেখিয়েছি। তাহলে যদি আমার ইনকামের থেকে খরচা বেশি দেখাই তাহলে আমার অ্যাসেটের ব্যালেন্স কমে গেছে। তাহলে আমি বলতে পারি ক্যাশ বুক আমার কমে আছে। অর্থাৎ ক্যাশ বুকের ডেবিট সাইড ইনকামের দিক, ক্রেডিট সাইড আমার খরচার দিক। খরচার দিকটা যদি আমরা বেশি দেখাই তাহলে ইনকাম কমে গেছে, অর্থাৎ ক্যাশ বুকের ব্যালেন্সটা আমার কমে গেছে। তাই আমি বলতে পারি পাসবুক কমেনি, কোনো চেঞ্জ নেই, তাই পাসবুকটা বেড়ে আছে আর ক্যাশ বুকটা আমার কমে আছে। তাহলে ক্যাশ বুক যদি কমে থাকে ভুলবশত তাহলে ঠিক করতে গেলে আমরা এখন অ্যাড করতে হবে, অর্থাৎ বাড়াতে হবে। টোটাল অফ ক্রেডিট সাইড অফ ক্যাশ বুক ওভারকাস্ট, যোগ বেশি করেছি কত টাকা দিয়ে? 1,000 টাকা দিয়ে। তাই আমার কি দাঁড়ালো? ক্যাশ বুক কমেছিল, পাসবুক বেড়েছিল।
ক্যাশবুকটাকে ঠিক করতে হবে, ভুলবশত কমে আছে, তাই ক্যাশবুকটাকে ঠিক করতে গেলে আমরা অ্যাড করে দিলাম। এরপর সিতে কি বলছে? সিতে বলছে চেকস ড্রন, অর্থাৎ চেক আমরা দিয়েছি 5,000 টাকা, অর্থাৎ 5,000 টাকা মূল্যের একটা চেক আমরা কাউকে পেমেন্ট করলাম, কাউকে আমরা চেক দিলাম, সে কি করবে, চেকটা ব্যাংকে গিয়ে জমা দেবে এবং ব্যাংক থেকে টাকা তুলে নেবে। কিন্তু আমি দিয়েছি 5,000 টাকার চেক, সে মাত্র 3,400 টাকার চেক 31 তারিখের মধ্যে তুলে নিয়েছে, অর্থাৎ 3,400 টাকা ক্যাশবুক থেকেও অ্যাকাউন্টেন্ট কমিয়ে দিয়েছে, পাসবুক থেকেও কমিয়ে দিয়েছে। কিন্তু ডিফারেন্স অ্যামাউন্ট অর্থাৎ 5,000 মাইনাস 3,400, 1,600 টাকার একটা চেক, সেটা এখনো ব্যাংক থেকে কমেনি, অর্থাৎ ব্যাংক থেকে এখনো ইনক্যাশ করায়নি যাকে পেমেন্ট করেছি। তাহলে আমি বলতে পারি 1,600 টাকা ব্যাংকে এখনো বেড়ে রয়েছে, কিন্তু অ্যাকাউন্টেন্ট যখনই 5,000 টাকা চেকটা দিয়েছে, পুরো 5,000 টাকাই ব্যাংক থেকে কমিয়ে দিয়েছে ক্যাশবুকের মধ্যে। কিন্তু ব্যাংক এখনো তো 1,600 টাকার চেকটা পেমেন্ট করেনি, তাই ব্যাংকে পাসবুকটা বেড়ে রয়েছে। এখন আমরা কি করব, ক্যাশবুকটাকে ঠিক করতে গেলে আমরা 1,600 টাকা অ্যাড করে দেবো। চেক ড্রন but not encashed, কত টাকা? 1,600 টাকা। 1,600 টাকা পেলাম কিভাবে? 5,000 টাকার চেক দিয়েছিলাম, তার মধ্যে থেকে 3,400 টাকার চেক আমার জমা পড়ে গেছে, তাই ডিফারেন্স টাকাটা এখনো ব্যাংক থেকে টাকা তোলা হয়নি, ডিফারেন্ট। তাই এখন ক্যাশবুক কমে আছে, পাসবুকটা বেড়ে আছে, তাই ক্যাশবুকটাকে ঠিক করার জন্য অ্যাড করে দিলাম। এরপর আমরা কি করব, ডি। ডিতে কি বলছে, ব্যাংক চার্জেস অফ ₹35 ওয়ার রেকর্ডেড টুয়াইস ইন দ্য ক্যাশ বুক, অর্থাৎ ব্যাংক 35 টাকা চার্জ কেটে নিয়েছে, অর্থাৎ ব্যাংকের পাসবুকটা কমে গেছে। কিন্তু ক্যাশ বুকে আমরা কি করেছি, দুবার লিখে দিয়েছি, তাহলে একবার লিখলাম ঠিক হলো, আবার ভুলবশত এক্সট্রা লিখে দিয়েছি, তাহলে ক্যাশবুকে দুবার লেখার জন্য ক্যাশবুকটা এক্সট্রা 35 টাকা দিয়ে কমে গেছে। তাহলে ক্যাশবুকটাকে ঠিক করার জন্য আমরা এটাকে আবার অ্যাড করে দেবো। ব্যাংক চার্জেস recorded twice in cash book, এখন আবার অ্যাড করে দেব। এরপর কি বলছে, চেকস ফর ₹3,800 ডিপোজিটেড ইন্টু ব্যাংক, অর্থাৎ ব্যাংকে আমরা জমা দিয়েছি, বাট অর্থাৎ যেই আমরা চেককে ব্যাংকে জমা দিলাম, আমরা কি করেছি, আমরা ক্যাশবুকে অ্যাকাউন্টেন্ট বাড়িয়ে দিয়েছে, যে ব্যাংক বেড়ে গেছে, বাট হ্যাভ নট বিন ক্রিয়েটেড উইদিন 31 ডিসেম্বর, কিন্তু সেই টাকাটা ব্যাংকে এখনো জমাই পড়েনি 31 তারিখের মধ্যে। তার মানে যখনই আমরা একটা চেক ব্যাংকে জমা দিয়েছি, ব্যাংকে অ্যাকাউন্টেন্ট কি করেছে, ক্যাশবুকে ব্যাংক বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই চেকটা এখনো ব্যাংকে জমাই পড়েনি, তাই ব্যাংকের পাসবুক কমে আছে। তাহলে ক্যাশবুকটাকে ঠিক করার জন্য আমরা এখন কি করব, লেস করে দেবো 3,800। বাট নট ক্রেডিটেড। এবার আমাদের কাজ কি, এবার আমাদের যোগ বিয়োগ করা কাজ। আমরা কি করব, সবার আগে প্লাস সাইডটাকে যোগ করব এবং মাইনাস সাইডটাকে যোগ করব। প্লাস সাইডের টোটাল 21,235, আর নেগেটিভ রয়েছে 3,800, তাই এটাকে আমরা লেস করে দেব। তাহলে এটা আমার প্লাসটা বড়, মাইনাসটা ছোট, তাই প্লাস থেকে মাইনাসটা লেস করে দিলাম, ব্যালেন্স পড়ে থাকছে 17,435। 17,435 হচ্ছে আমার পজিটিভ ব্যালেন্স,
কারণ পজিটিভ সাইডটা বড় ছিল। তাই এটাকে আমরা বলতে পারি পাসবুকের পজিটিভ ব্যালেন্স। আমরা যে বইটা দিয়ে শুরু করি তার অপোজিট বইয়ের ব্যালেন্সটা বেরোয়। তাহলে যে ব্যালেন্সটা বেরিয়েছে এটা পজিটিভ সাইডটা বড় ছিল, তাই পজিটিভ সাইডের ব্যালেন্স বেরিয়েছে। আর পজিটিভ সাইডটা হচ্ছে কি আমার ফেভারেবল ব্যালেন্স, তাই আমি বলতে পারি পাসবুকের ফেভারেবল ব্যালেন্স। পাসবুকের ফেভারেবল ব্যালেন্স মানে কি ক্রেডিট ব্যালেন্স, অথবা আমরা লিখে দেবো পাসবুকের ফেভারেবল ব্যালেন্স। রাইট, আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, আমরা ক্যাশ বুকের ব্যালেন্স দিয়ে শুরু করেছি, যত অ্যাডজাস্টমেন্ট ছিল সেগুলোকে করলাম এবং পাসবুকের ব্যালেন্সটা আমার বেরিয়ে গেল। এরপর আমরা আজকে দ্বিতীয় অঙ্কটা করব। দ্বিতীয় অঙ্কটা কি বলছে, the following information is available from the books of Mrs. Roy Traders. Prepare a bank reconciliation statement on 31st March, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্ট দিন। তাহলে 31st মার্চে বছরের শেষ দিন আমাকে একটা বিআরএস বানিয়ে দিতে হবে রয় ট্রেডার্সের। প্রথমে কি বলছে, ডেবিট ব্যালেন্স বা ওভারড্রাফট ব্যালেন্স অফ পাসবুক। তাহলে পাসবুকের ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে কি নেগেটিভ ব্যালেন্স বা ওভারড্রাফট ব্যালেন্স। আর কোনো বইয়ের ওভারড্রাফট ব্যালেন্স মানে হচ্ছে নেগেটিভ ব্যালেন্স। কত টাকা, 6,950 টাকা। আর এই টাকাটা আসবে নেগেটিভ ব্যালেন্স, তাই মাইনাস সাইডে। আমরা কি লিখব, এ পাসবুক ডেবিট ব্যালেন্স বা ওভারড্রাফট ব্যালেন্স বা আনফেভারেবল ব্যালেন্স। ওভারড্রাফট ব্যালেন্স। এবার আমার নর্মাল অঙ্ক চলতে থাকবে এবং কাকে আমরা চেঞ্জ করব, পাসবুককে চেঞ্জ করব। পাসবুক যদি বেড়ে থাকে তাহলে এখন ঠিক করার জন্য কমিয়ে দেবো, পাসবুক যদি কমে থাকে তাহলে এখন ঠিক করার জন্য বাড়িয়ে দেবো। কি বলছে, চেকস ফর ₹650 ওয়ার ইস্যুড। চেক ইস্যু করে দিয়েছি বাট ওয়ার এনক্যাশড অন ইন এপ্রিল। তার মানে অ্যাকাউন্টেন্ট চেক পেমেন্ট করেছে, ক্যাশবুকের মধ্যে কমিয়ে দিয়েছে, কিন্তু পাসবুক এখনো কমেনি, অর্থাৎ চেকটা এখনো পেমেন্টই হয়নি ব্যাংক থেকে। তাহলে ব্যাংক এখনো বেড়ে রয়েছে, পাসবুকটা বেড়ে রয়েছে। তাহলে পাসবুকটা যদি বেড়ে থাকে আর পাসবুক দিয়ে আমরা অঙ্কটা শুরু করেছি, তাহলে ঠিক করার জন্য পাসবুকটাকে আমরা চেঞ্জ করব, পাসবুকটাকে কমিয়ে দেব। তাহলে কমিয়ে দেবো, নেগেটিভ সাইডে যাবে। কত টাকা, 650। সি কি বলছে, সি বলছে চেকস অফ ₹1,550 বাই ডিপোজিটেড অন 29 মার্চ। অর্থাৎ ব্যাংকে একটা টাকা জমা দিয়েছি, যখনই আমরা ব্যাংকে টাকা জমা দিলাম অ্যাকাউন্টেন্ট ক্যাশবুক বাড়িয়ে দেয়, কিন্তু ওয়ার ক্রেডিটেড ইন এপ্রিল। কিন্তু সেই টাকাটা ব্যাংকে অ্যাকচুয়ালি জমা পড়েছে এপ্রিলের পরে, আর আমরা অঙ্কটা করছি 31শে মার্চ। তাহলে যখনই ব্যাংকে একটা চেক জমা দিয়েছি অ্যাকাউন্টেন্ট ক্যাশবুকটাকে বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই চেকটা জমা পড়েছে অনেক পরে, তাই ব্যাংক এখনো কমে রয়েছে, তাই পাসবুক কমে রয়েছে। পাসবুকটাকে ঠিক করার জন্য পাসবুকটাকে এখন বাড়িয়ে দেবো। চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড। রাইট। ডি, ডি কি বলছে, ডি বলছে ব্যাংক চার্জড ইন্টারেস্ট 150 অন ওভারড্রাফট। অর্থাৎ ব্যাংক চার্জ কেটে নিয়েছে, ব্যাংক ব্যাংক টাকা কেটে নিয়েছে। তাহলে ব্যাংক যখনই টাকা কেটে নিয়েছে ব্যাংকের পাসবুকটা কমে গেছে, কিন্তু সেটা এখনো ক্যাশিয়ার আমাদের ক্যাশবুকের মধ্যে লেখেই নি। তাহলে পাসবুকটা কমে রয়েছে, তাহলে পাসবুকটা যদি কমে থাকে পাসবুকটাকে চেঞ্জ করব ঠিক করার জন্য, অর্থাৎ অ্যাড করে দেবো।
ব্যাংক চার্জড ইন্টারেস্ট বাট নট recorded in cash book, right? তারপর বলছে ই, a customer directly deposited rupees 1500 in the bank account. একজন কাস্টমার ব্যাংকে ডাইরেক্টলি টাকা পাঠিয়ে দিয়েছে, তার মানে কি হলো, ব্যাংক বেড়ে গেছে। বাট দ্য সেম ওয়াজ নট রেকর্ড ইন দ্য ক্যাশ বুক, অর্থাৎ ক্যাশ বুকে লেখাই হয়নি, অর্থাৎ ক্যাশ বুকটা কমে রয়েছে। তাহলে পাসবুক বেড়ে আছে, পাসবুকটাকে চেঞ্জ করবো ঠিক করার জন্য, অর্থাৎ কমিয়ে দেবো। 1500 rupees. Amount directly deposited in bank. তারপর if কি বলছে, the bank debited the business account rupees 500 for the dishonored bill, অর্থাৎ ব্যাংক 500 টাকা কেটে নিয়েছে। তারপরে আবার 150 টাকা ইন্স্যুরেন্স প্রিমিয়ামের জন্য কেটে নিয়েছে, অর্থাৎ 500 আর 150, 500, 600, 650 টাকা 650 রুপিস ব্যাংক কেটে নিয়েছে, কিন্তু সেটা এখনো ক্যাশবুকে লেখা হয়নি। অর্থাৎ ব্যাংক টাকা কেটে নিয়েছে, মানে পাসবুক কমে আছে, ক্যাশবুকটা বেড়ে আছে, কারণ ক্যাশবুকে এখনো লেখাই হয়নি খরচাটা। তাই এখন পাসবুকটাকে ঠিক করার জন্য আমরা অ্যাড করে দেবো। টোটাল 650 আমরা একসাথে অ্যাড করে দিচ্ছি। ব্যাংক ডেবিটেড চার্জেস বাট নট রেকর্ডেড ইন ক্যাশ বুক। কত টাকা? 500 প্লাস 150। আমার কমপ্লিট। এবার আমরা কি করব, টোটাল করব। নেগেটিভ সাইডটা যদি আমরা আগে টোটাল করি তাহলে পাবো হচ্ছে 9100 টাকা, আর পজিটিভ সাইডটাকে যদি আমরা টোটাল করি তাহলে পাবো 2350 টাকা। তাহলে দেখো নেগেটিভ সাইডটা বেশি, তাই নেগেটিভ সাইড থেকে যদি আমরা পজিটিভ সাইডটা লেস করি 2350 টাকা। যে সাইডটা বড় সেখান থেকে অপোজিট সাইডের অ্যামাউন্টটাকে আমরা লেস করি। এই অঙ্কের জন্য আমার নেগেটিভ সাইডটা বড়, তাই অপোজিট সাইডের অ্যামাউন্টটাকে বিয়োগ করে দিলাম এবং নেগেটিভ ব্যালেন্স বেরোচ্ছে এখান থেকে আমার। অর্থাৎ 9100 টাকা যদি নেগেটিভ হয়, সেখান থেকে 2350 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে নেগেটিভ ব্যালেন্সই পড়ে থাকে 6750। এই 6750 হচ্ছে আমার নেগেটিভ ব্যালেন্স বেরিয়েছে, অর্থাৎ আমি বলতে পারি আনফেভারেবল ব্যালেন্স। পাসবুক দিয়ে শুরু করেছিলাম, ক্যাশবুকের ব্যালেন্স বেরোলো। ক্যাশবুকের কি ব্যালেন্স বেরিয়েছে? নেগেটিভ ব্যালেন্স, অর্থাৎ আনফেভারেবল ব্যালেন্স। অর্থাৎ এটা আমার ক্যাশবুকের ক্রেডিট ব্যালেন্স বা আনফেভারেবল ব্যালেন্স, এবং আমার অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। সো আমরা দুটো অঙ্কের মাধ্যমে বিআরএস পুরো চ্যাপ্টারটাকে রিভিশন করলাম। তো আশা করি বিআরএসে তোমাদের যত ডাউটস ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে। এরপরও যদি কোনো অঙ্কে কোনো ট্রানজাকশনস বা কোনো পয়েন্ট নিয়ে তোমাদের কোনো ডাউটস থাকে, তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি দেওয়া রয়েছে, তোমরা সেটা জয়েন করতে পারো এবং আমাকে তোমাদের কোশ্চেনগুলো বা অ্যান্সারগুলোকে সরাসরি পাঠাতে পারো। তো অল দ্য বেস্ট।